গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের ভাষা পাঠের অন্তর্গত প্রথম অধ্যায়টি অর্থাৎ ধ্বনি ধ্বনি পরিবর্তন অধ্যায়টি আমরা বেশ কয়েকটি ক্লাস জুড়ে পড়ছি। তো সেই অধ্যায়ের বিস্তারিত আলোচনা পর্বের পরবর্তী অংশ নিয়ে আমি আজ চলে এসেছি, অর্থাৎ ধ্বনি পরিবর্তন প্রক্রিয়া বা ধ্বনি পরিবর্তনের যে পদ্ধতি বা কিছু প্রক্রিয়া আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো সেই ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়ার কয়েকটি ভাগ বাকি ছিল, অর্থাৎ ঘোষীভবন, মহাপ্রাণী ভবন, সংকোচন আর বিপর্যয়। এই কয়েকটি ভাগ নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক। প্রথমটি হলো ঘোষীভবন, যেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই ঘোষীভবনটা কি? না, ধ্বনি পরিবর্তনের একটা প্রক্রিয়া। তো এই ঘোষীভবন কাকে বলে? হুম, এবং এই ঘোষীভবন এর ক্ষেত্রে ধ্বনিগুলো কিভাবে রূপান্তর হয় সেটা আমরা জানি। তো ঘোষীভবন কাকে বলে? না, শব্দের মধ্যে থাকা অঘোষ ব্যঞ্জন ধ্বনি যদি ঘোষ ধ্বনিতে পরিণত হয় তাহলে তাকে ঘোষীভবন বলে। ঠিক আছে, তো প্রথমে দেখো এর মধ্যে কি আসছে, একটা অঘোষ ধ্বনি আর একটা ঘোষ ধ্বনি থাকছে, তাই তো? দু রকমের ধ্বনি নিয়ে ঘোষীভবন তৈরি হচ্ছে। তো একটা অঘোষের কথা আছে, একটা ঘোষের কথা আছে। তো আগে আমরা মনে করে নিই যে অঘোষ ব্যঞ্জন ধ্বনি কোনগুলি আর ঘোষ ব্যঞ্জন ধ্বনি কোনগুলি। তো দেখো এখানে অঘোষ ব্যঞ্জন ধ্বনিগুলি আছে ক, খ, চ, ছ, ত, ঠ, ত, থ আর প, ফ। অর্থাৎ বর্গের বর্গ তো তোমাদের মনে আছে, ক, চ, ট, ত, প। এই বর্গগুলির আহ এই এই একটা বর্গের মধ্যে কোন কোন বর্ণ থাকে সেটাও তোমরা নিশ্চয়ই জানো। তো এই অঘোষ বর্ণ যেগুলো বা অঘোষ ধ্বনি যেগুলো, সেগুলো হলো একটা বর্গের প্রথম আর দ্বিতীয় বর্ণগুলো নেওয়া হয় বা ধ্বনিগুলো নেওয়া হয়। দেখো ক, খ, তারপরে চ বর্গের চ, ছ, তারপর ত বর্গের ত, ঠ প্রথম দ্বিতীয়, তারপর ত বর্গের ত, থ, তারপর প বর্গের প, ফ। এটা হলো অঘোষ ব্যঞ্জন ধ্বনি। তো ঘোষ ব্যঞ্জন ধ্বনি কোনগুলি? না, এটার ক্ষেত্রে এক একটা বর্গের আহ তৃতীয় এবং চতুর্থ বর্ণগুলি বা ধ্বনিগুলি হলো ঘোষ ধ্বনি। দেখো গ, ঘ, অর্থাৎ ক বর্গের মধ্যে তৃতীয় গ, চতুর্থ ঘ। দেখো তৃতীয় চতুর্থ। বর্গীয় ঝ, চ বর্গের মধ্যে তৃতীয় চতুর্থ বর্গীয় ঝ। তারপর ত বর্গের মধ্যে পড়ছে তৃতীয় চতুর্থ বর্ণ কি? দ, ধ বা ধ্বনি। তারপর ত বর্গের মধ্যে পড়ছে দ, ধ, তৃতীয় চতুর্থ ধ্বনি। তারপর প বর্গের মধ্যে পড়ছে ব, ভ, তৃতীয় চতুর্থ। ফলে তৃতীয় মানে একটা বর্গের তৃতীয় আর চতুর্থ ধ্বনিগুলি হলো ঘোষ ধ্বনি। ঠিক আছে, এরকম করে মনে রেখো। তো ঘোষ ধ্বনিগুলো কি কি হচ্ছে? গ, ঘ, জ, ঝ, ড, ঢ, দ, ধ আর ব, ভ। এগুলো হলো ঘোষ ধ্বনি। তো আমরা অঘোষ ধ্বনি কোনগুলো, ঘোষ ধ্বনি কোনগুলো সেগুলো জানলাম। তো এবার আসি সংজ্ঞায়। তো ঘোষীভবন কাকে বলে বা ধ্বনি পরিবর্তনের এই প্রক্রিয়াটা কি, কাকে বলে? তো মানুষ শব্দের উচ্চারণের সংক্ষেপের ক্ষেত্রে বা নিজের উচ্চারণের সুবিধার্থে কি হয়, যে শব্দটা উচ্চারণ করে সেই শব্দের মধ্যে যদি অঘোষ ব্যঞ্জন ধ্বনি থাকে আর সেই অঘোষ ব্যঞ্জন ধ্বনিটা যদি ঘোষ ধ্বনিতে পরিণত হয়ে যায়, তখন সেই ধ্বনি পরিবর্তনকে বলা হয় বা সেই ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়াকে বলা হয় ঘোষীভবন। দেখো উদাহরণ দেখো, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। কি আছে, একটা শব্দ কাক, তাই তো? তো এই কটা কি, কোন বর্ণ বা কোন ধ্বনি? না, অঘোষ ধ্বনি, তাই তো? তো আমাদের সংজ্ঞা অনুযায়ী এই অঘোষ ধ্বনিটা পরিবর্তন হয়ে যাবে, তার ফলে ঘোষীভবন হবে।
তো কি পরিবর্তন হচ্ছে? না কাক ছিল, কাক শব্দটা অনেকে কাগ উচ্চারণ করে। হুম, বলতে বলতে হয়ে যায় যে কাক, কাকটা দেখ, কাক, কাক আসল শব্দ, কিন্তু উচ্চারণের সুবিধার্থে অনেকে সেই কটা রূপান্তর করে গ করে নেয়, বা উচ্চারণ শুনতে সেটা গ লাগে। হুম, তো এই গটা দেখো ঘোষ ধ্বনি। হ্যাঁ, গ ঘোষ ধ্বনির মধ্যে পড়ছে। সুতরাং যখন আহ কোনো শব্দের মধ্যে কোনো অঘোষ ব্যঞ্জন ধ্বনি যদি ঘোষ ব্যঞ্জন ধ্বনিতে রূপান্তরিত হয়ে যায়, তখন সেই ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়াকে বলা হবে ঘোষীভবন। ঠিক আছে? যেমন দেখো কত দূর, হুম, কত দূরকে অনেকে কদ্দূর বলে থাকে, যে কদ্দূর আছিস, কদ্দূর। তো এই যে কদ্দূর শব্দটা যখন আরো সংক্ষেপে উচ্চারণ করে, সেটা পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ এখানে যে ত রয়েছে, যে ত ধ্বনিটা রয়েছে বা বর্ণটা রয়েছে, সেটা কি? না, অঘোষ ধ্বনি। দেখো, ত অঘোষ ধ্বনির মধ্যে পড়ছে। তো এটা অঘোষ ধ্বনি আছে। তো এটা ঘোষীভবন করতে গেলে কি হবে, বা ঘোষীভবনের ক্ষেত্রে কি রকম পরিবর্তন ঘটবে? না, এই ব্যঞ্জন ধ্বনিটার যে অঘোষ ব্যঞ্জন ধ্বনি রয়েছে সেটা পরিবর্তন হয়ে ঘোষ ধ্বনিতে রূপান্তর হবে, তাই তো? তো কদ্দূর শব্দটাকে অনেকে কদ্দূর বলে থাকে, আরো সংক্ষেপে করার জন্য। তো এই দ, এই ত এর বদলে একটা দ আসছে, তাই তো? তো দটা কি, কোন ধ্বনি? না, ঘোষ ধ্বনি। দেখো, ত ঘোষ ধ্বনি। তো কি হচ্ছে? না, একটা শব্দের মধ্যে যে অঘোষ ব্যঞ্জন ধ্বনি আছে সেটা ঘোষ ব্যঞ্জন ধ্বনিতে রূপান্তর হয়ে যাচ্ছে। ফলে এরকম ধ্বনি পরিবর্তনকে কি বলবে, বা এরকম ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়াকে বলা হবে ঘোষীভবন। বুঝতে পেরেছ? তারপর এই ঘোষীভবন যেমন আছে, এবং এই ঘোষ অঘোষ ব্যঞ্জন ধ্বনি যেমন আছে, তেমনি ঘোষীভবন এবং অঘোষীভবনও আছে। হুম, তো এই যে এটা যেমন, অর্থাৎ ঘোষীভবনের ক্ষেত্রে যেমন অঘোষ ব্যঞ্জন ধ্বনি ঘোষ ধ্বনিতে রূপান্তর হয়, তেমনি অঘোষীভবনের ক্ষেত্রে তার উল্টোটা ঘটে, বা তার বিপরীত ঘটনা ঘটে। কিরকম? না, কোনো ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনিতে পরিণত হয়, তাহলে তখন তাকে অঘোষীভবন বলা হবে। অর্থাৎ মানুষ উচ্চারণের সুবিধার্থে যে শব্দ উচ্চারণ করে, সেই শব্দটি সেই শব্দটির মধ্যে যদি কোনো ঘোষ ধ্বনি থাকে, এবং সেই ঘোষ ধ্বনিটা যদি অঘোষ ধ্বনিতে পরিবর্তন হয়ে যায় উচ্চারণের ক্ষেত্রে, তখন সেই রকম ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়াকে বলা হবে অঘোষীভবন। ঠিক আছে? যেমন দেখো, ছাদ। হুম, তো এই দটা কি? না, দেখো ঘোষ ধ্বনি, তাই তো? দেখো এই দ ঘোষ ধ্বনির মধ্যে পড়ছে। তো কি আছে আমাদের সংজ্ঞা অনুযায়ী, যেটা ঘোষ ধ্বনি থাকবে সেটা অঘোষ ধ্বনিতে পরিণত হবে। তো তটা কি? ত অঘোষ ধ্বনি। দেখো, ত অঘোষ ধ্বনি। সুতরাং এখানে ঘোষীভবনের ঠিক উল্টোটা ঘটছে, যে ঘোষ ধ্বনি ছিল সেটা অঘোষ ধ্বনিতে পরিণত হয়ে যাচ্ছে। তো ধ্বনির এইরকম পরিবর্তনের প্রক্রিয়াকে বলা হবে অঘোষীভবন। ঠিক আছে? যেমন দেখো, গোলাপ, ব, শেষে কি আসছে? কোন ব্যঞ্জন ধ্বনি? না, ব, অর্থাৎ এটা ঘোষ ব্যঞ্জন ধ্বনি, তাই তো? দেখো, ব ঘোষ ব্যঞ্জন ধ্বনির মধ্যে পড়ছে। তো কি হচ্ছে? এটাকে ঘোষ রয়েছে, সেটা অঘোষে পরিণত হতে হবে। তো অনেক সময় গোলাপ শব্দটা আমরা গোলাপ বলে থাকি, এবং গোলাপ শব্দটা ভ্যালিড হিসাবে ব্যবহৃত হয়ে থাকে, তাই তো? তো এখানে কি হচ্ছে? বটা রূপান্তর হয়ে প হয়ে যাচ্ছে। প কি? দেখো, প অঘোষ ধ্বনির মধ্যে পড়ছে। তো এই ঘোষ ধ্বনিটা রূপান্তর হয়ে অঘোষ ধ্বনি হয়ে যাচ্ছে। অর্থাৎ ব ছিল, ব পয়ে রূপান্তর হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঘোষ অঘোষে পরিণত হচ্ছে। ফলে এইরকম ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়াকে বলা হবে অঘোষীভবন।
ঠিক আছে? দুটো জিনিস মনে রেখো, যে ঘোষী ভবন মানে ঘোষ ধ্বনিতে পরিণত হবে, সেটা ঘোষী ভবন। আর অঘোষ ধ্বনিতে পরিণত হলে মনে করবে সেটা অঘোষী ভবন। ঠিক আছে? সিম্পল। আচ্ছা, তারপর আসছে মহাপ্রাণী ভবন। যে এই মহাপ্রাণী ভবন, এটাও একটা ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়া। তো এই মহাপ্রাণী ভবন কি, বা মহাপ্রাণী ভবনের ক্ষেত্রে কিভাবে ধ্বনি পরিবর্তন ঘটে থাকে সেটা আমরা জানি। তো মহাপ্রাণী ভবন কাকে বলে? আগে দেখো যে শব্দের মধ্যে পশ্চাৎবর্তী কোনো মহাপ্রাণ ধ্বনির সঙ্গে উম, যদি যুক্ত হয়, অথবা বলা যায় কোনো মহাপ্রাণ ধ্বনির প্রভাবে কোনো অল্পপ্রাণ ধ্বনি থাকলে, সেই অল্পপ্রাণ ধ্বনিটাও মহাপ্রাণ ধ্বনির প্রভাবে সেও মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হয়, তখন তাকে মহাপ্রাণী ভবন বলা হবে। ঠিক আছে? অর্থাৎ এর মধ্যে সেই ঘোষী ভবনের মতো যেমন ঘোষ অঘোষ দুরকম ধ্বনি তার মধ্যে প্রাধান্য পাচ্ছে, তেমনি মহাপ্রাণী ভবনের ক্ষেত্রেও সেখানে অল্পপ্রাণ মহাপ্রাণ দু রকমেরই আছে, বা মহাপ্রাণী ভবনের মধ্যে অল্পপ্রাণ ধ্বনি বা অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনি আর মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি দু রকমের ধ্বনি প্রাধান্য পাচ্ছে। তো এই মহাপ্রাণী ভবন কাকে বলে সেটা জানার আগে আমাদের জানতে হবে যে এই অল্পপ্রাণ বা মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনিগুলো আসলে কোনগুলি, যে কোন ধ্বনিগুলোকে মহাপ্রাণ অল্পপ্রাণ ধ্বনি বলা হয়। তো মহাপ্রাণ ধ্বনিগুলো হলো খ, ঘ, ছ, ঝ, ঢ, ঠ, ঢ, হ, ধ, প, ভ। অর্থাৎ আহ এটারও একটা ট্রিক্স আছে সেই ঘোষ অঘোষের মতো, যে ওটা যেমন প্রথম দ্বিতীয় এবং তৃতীয় চতুর্থ সেরকম ছিল, এক্ষেত্রেও সেরকম কিছু ট্রিক্স আছে যেগুলো তোমাদের মনে রাখতে সুবিধা হবে। তো এই মহাপ্রাণের ক্ষেত্রে ঠিক এক একটা বর্গের, হ্যাঁ, দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনি বা বর্ণগুলো হবে মহাপ্রাণ ধ্বনি বা মহাপ্রাণ বর্ণ। ঠিক আছে? তো দেখো প্রথম বর্গ কি? ক বর্গ। তো ক বর্গের মধ্যে কি পড়ছে? ক, খ, অর্থাৎ খ দ্বিতীয়, গ, ঘ, ঘ চতুর্থ, অর্থাৎ দ্বিতীয় আর চতুর্থ ধ্বনি হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। তেমনি চ বর্গের ক্ষেত্রেও দেখো চ, ছ দ্বিতীয়, বর্গিঞ্চ ঝ চতুর্থ, অর্থাৎ ছ আর ঝ অর্থাৎ দ্বিতীয় আর চতুর্থ ব্যঞ্জন ধ্বনি হলো মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি। তারপর ঠ, ঢ, দেখো ট, ঠ দ্বিতীয়, ড, ঢ চতুর্থ, ঢ, ঠ, ঢ যেটা হলো দ্বিতীয় আর চতুর্থ। তেমনি খ, ধ দ্বিতীয় চতুর্থ, ত বর্গের, প বর্গের মধ্যে ফ, ভ দ্বিতীয় চতুর্থ। বুঝতে পেরেছ? অর্থাৎ একটা বর্গের দ্বিতীয় আর চতুর্থ ধ্বনিগুলো হলো মহাপ্রাণ ধ্বনি। ঠিক আছে? তেমনি অল্পপ্রাণ ধ্বনির ক্ষেত্রেও কিছু ট্রিক্স আছে, সেটা হলো বর্গের বা এক একটা বর্গের প্রথম আর তৃতীয় ধ্বনিগুলো হলো অল্পপ্রাণ ধ্বনি। ঠিক আছে? যেমন দেখো ক বর্গের মধ্যে পড়ছে ক, খ, গ, অর্থাৎ প্রথম আর তৃতীয়, প্রথম আর তৃতীয় ব্যঞ্জন ধ্বনি হলো অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনি। ঠিক আছে? তেমনি চ বর্গের মধ্যে চ বর্গের চ, প্রথম আর তৃতীয় ব্যঞ্জন ধ্বনি। ট, ড প্রথম আর তৃতীয়, ত, দ সেটাও প্রথম আর তৃতীয়, প, ব সেটাও প্রথম আর তৃতীয় ব্যঞ্জন ধ্বনি, এগুলো হচ্ছে অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনি। বুঝতে পেরেছো? তো এই গেল মহাপ্রাণ আর অল্পপ্রাণ ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা। বুঝতে পেরেছো? এবার আসা যাক এই মহাপ্রাণী ভবন কি, অর্থাৎ এই ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়াটা কিরকম, কিভাবে পরিবর্তন হয়। তো কি ছিল যে মহাপ্রাণী ভবন কাকে বলে? না, মানুষ উচ্চারণের সুবিধার্থে বা সংক্ষেপ করার জন্য কোনো শব্দ উচ্চারণের সময় যদি মহাপ্রাণ ধ্বনি থাকে এবং সেই মহাপ্রাণ ধ্বনির প্রভাবে সেই শব্দের মধ্যে উল্লিখিত বা স্থিত অল্পপ্রাণ ধ্বনিটাও মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হয়,
তখন সেই ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়াকে মহাপ্রাণী ভবন বলা হবে। ঠিক আছে? তো দেখো কি বলা আছে, মহাপ্রাণ ধ্বনির প্রভাবে যে অল্প প্রাণ ধ্বনিটা থাকবে সেটাও মহাপ্রাণ ধ্বনিতে রূপান্তর হবে, সেটাই মহাপ্রাণী ভবন। তো যেমন দেখো উদাহরণ দেখো, তাহলে তোমাদেরকে আরো ভালোভাবে বোঝাতে পারবো। স্তম্ভ, স্তম্ভ শব্দটাকে যদি ভাঙি, কি আসছে? দন্তেশ্ব যুক্ত ত যুক্ত অ যুক্ত ম যুক্ত ভ যুক্ত অ, স্তম্ভ, তাই তো? তো কি আছে না, যে অল্প প্রাণ ধ্বনি থাকবে সেটা মহাপ্রাণ ধ্বনির প্রভাবে সেটাও মহাপ্রাণ ধ্বনি হয়ে যাবে। অর্থাৎ সেই শব্দটা যেটা রূপান্তর হবে, রূপান্তর হয়ে যে নতুন শব্দটা তৈরি হবে, সেই শব্দের মধ্যে কোনো অল্প প্রাণ ধ্বনি থাকবে না, সেটাও মহাপ্রাণ হয়ে যাবে। তো দেখো কিরকম, এখানে ত ম, ঠিক আছে? তো তটা কি কোন ধরনের ব্যঞ্জন ধ্বনি? না, ত অল্প প্রাণ ধ্বনি, তাই তো? দেখো ত অল্প প্রাণ ধ্বনির মধ্যে পড়ছে। ভ, স্তম্ভ, হুম, তো শেষে একটা ম, তারপরে ভ। তো ভটা কোন ধরনের ব্যঞ্জন ধ্বনি? না, মহাপ্রাণ ধ্বনি। দেখো মহাপ্রাণ আছে। তো কি হচ্ছে, যে অল্প প্রাণ ধ্বনিটা থাকবে সেটাও মহাপ্রাণ ধ্বনির প্রভাবে সে নিজেও মহাপ্রাণ হয়ে যাবে। কিরকম? এটা রূপান্তর করে কি আসছে না, স্তম্ভ থেকে থাম, যেটা শর্ট আর কি সংক্ষেপে বলা হয় যে থাম মতো একটা, মানে একটা দেখবে সাধারণভাবে আহ যে স্তম্ভ, ওখানে একটা স্তম্ভ করা আছে, হ্যাঁ, বা স্তম্ভ রয়েছে, সেই শব্দটা কেউ ব্যবহার করে নাকি থাম শব্দটা বেশি ব্যবহার করে থাকে, যে ওখানে একটা থাম মতো আছে দেখে এসেছি, থাম বলে। তো সেই উচ্চারণের সুবিধার্থে এই ধরনের শব্দগুলো বা শব্দের ধ্বনিগুলো রূপান্তর হয়ে যায়, বা মানুষ করে নেয় নিজেদের সুবিধার্থে, উচ্চারণের সুবিধার্থে। তো যাই হোক, এখানে কিভাবে তাহলে রূপান্তর হচ্ছে দেখো, এই তটা রূপান্তর হয়ে থ হয়ে যাচ্ছে। কি করে না, এই তটা যেহেতু অল্প প্রাণ ধ্বনি, এখানে যে মহাপ্রাণ ধ্বনি আছে সেই মহাপ্রাণ ধ্বনির প্রভাবে সে নিজেও মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হয়ে গেল। থ কি? থ হলো মহাপ্রাণ ধ্বনি। দেখো থ মহাপ্রাণ ধ্বনি। তো কি হচ্ছে তাহলে, তটা রূপান্তর হয়ে থ হয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে অল্প প্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনির প্রভাবে প্রভাবিত হয়ে সে নিজেও মহাপ্রাণ ধ্বনিতে হয়ে যাচ্ছে। তো ত ছিল থ হয়ে গেল, থ যুক্ত আ যুক্ত ম, থাম হয়ে গেল। বুঝতে পেরেছ? তেমনি আবার এই মহাপ্রাণ ধ্বনি যেরকম পরিণত হলো, তেমন আবার এই মহাপ্রাণ ধ্বনি যদি আবার অল্প প্রাণ ধ্বনিতে পরিণত হয়, তখন তাকে আবার অল্প প্রাণী ভবন বলা হবে। হুম, যে মহাপ্রাণী ভবনের ঠিক উল্টো। মহাপ্রাণী ভবনে যেমন অল্প প্রাণ ধ্বনি থেকে মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হয়েছে, তেমনি অল্প প্রাণী ভবনের ক্ষেত্রে মহাপ্রাণ ধ্বনি থেকে অল্প প্রাণ ধ্বনিতে পরিণত হবে। অর্থাৎ এর সঙ্গে যদি বলতে বলা হয়, কি বলবে না, মানুষের উচ্চারণের সুবিধার্থে যে শব্দ উচ্চারণ করে বা সেই উচ্চারিত শব্দের মধ্যে যদি মহাপ্রাণ ধ্বনি থাকে এবং সেই মহাপ্রাণ ধ্বনি যদি অল্প প্রাণ ধ্বনিতে পরিণত হয়ে যায়, তখন তাকে বা তখন সেই ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়াকে বলা হবে অল্প প্রাণী ভবন। ঠিক আছে? যেমন দেখো অবধি বা অবধি, অবধি শব্দটা আমরা যে বলে থাকি, তো শেষে কি আসছে? ধ। ধ কোন ব্যঞ্জন ধ্বনি? অল্প প্রাণ না মহাপ্রাণ? না, মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি, তাই তো? তো মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি কি হবে? অল্প প্রাণ ব্যঞ্জন ধ্বনিতে পরিণত যদি হয়, তো অবধি তাকে আমরা সাধারণ কি বলে থাকি? অবধি, যে আমার এখান থেকে এই অবধি পড়া ছিল। অবধি শব্দটা অনেক সময় অবধি শোনায়, ধ্বনির একটা পরিবর্তন ঘটে যায়, যে অবধি থেকে অবধি। অর্থাৎ এই দটা কোন কোন ব্যঞ্জন ধ্বনি? না, অল্প প্রাণ ব্যঞ্জন ধ্বনি। দেখো দ অল্প প্রাণ ব্যঞ্জন ধ্বনি, সুতরাং এখানে মহাপ্রাণ ধ্বনি থেকে অল্প প্রাণ ধ্বনিতে পরিণত হচ্ছে।
ঘ ছিল দতে পরিণত হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়াকে বলা হবে অল্প প্রাণী ভবন। বুঝতে পেরেছ? তো এক্ষেত্রেও দুটো কথা মনে রাখার দরকার। যদি মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হয় তাহলে মহাপ্রাণী ভবন, আর যদি অল্প প্রাণ ধ্বনিতে পরিণত হয় তাহলে অল্প প্রাণী ভবন। ঠিক আছে? এবার আসি সংকোচন। এই সংকোচনটিও ধ্বনি পরিবর্তনের একটা প্রক্রিয়া বা পদ্ধতি। এই সংকোচন কিভাবে হয় বা এই ধ্বনি পরিবর্তন কিভাবে হয় বা সংকোচন এই প্রক্রিয়াটা কাকে বলে? যে ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় পাশাপাশি অবস্থিত ধ্বনি স্পষ্টভাবে উচ্চারিত না হয়ে কোনো কোনো ধ্বনি অপর ধ্বনির সঙ্গে মিলে একটা সংক্ষিপ্ত রূপ সৃষ্টি করে বা একটা সংক্ষিপ্ত শব্দ তৈরি করে। এই প্রক্রিয়াকে বলা হয় সংকোচন। অর্থাৎ একটা কথা মানুষ বলছে, হ্যাঁ, তো সেইটার মধ্যে পাশাপাশি অনেকগুলো ধ্বনি থাকে নিশ্চয়ই। তো সে অনেকগুলো ধ্বনির মধ্যে কিছু ধ্বনি স্পষ্টভাবে উচ্চারিত না হয়ে কোনো কোনো ধ্বনি অন্যান্য ধ্বনির সঙ্গে মিলে একটা ছোটখাটো শব্দ তৈরি হয়ে যায়, যে অনেক বড় কথা থেকে একটা ছোট কথা তৈরি হয়ে যায়। হুম, তার মধ্যে অনেক কিছু ধ্বনি বাদ চলে যায় বা অন্যান্য ধ্বনির সঙ্গে মিলে সেও একটা সংক্ষিপ্ত রূপ নেয়। সেটাকেই বলা হয় সংকোচন। সংকোচন মানে কিন্তু কি বলতো, যে সংকুচিত হওয়া, অর্থাৎ বড় থেকে ছোট হয়ে যাওয়া, তাই তো? তো এই নামের মতো ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়াটাও সেই রকম। তোমরা মনে রেখো, সংকোচন মানেই বড় থেকে ছোট হয়ে যাবে। ঠিক আছে? তো দেখো, যেমন উদাহরণ দেখো, যা ইচ্ছে তাই। হুম, তো এখানে একটা বেশ বড় রকম একটা কথা, যে যা ইচ্ছে তাই। হ্যাঁ, তো এর মধ্যে কতগুলো ধ্বনি আছে, পাশাপাশি অনেকগুলো ধ্বনি নিয়েই এই কথাটা তৈরি হয়েছে বা উচ্চারিত হচ্ছে। যা ইচ্ছে তাই। জ যুক্ত আ, অর্থাৎ অন্ত্যের জ যুক্ত আ, হর্ষই যুক্ত চ যুক্ত ছ যুক্ত এ, ইচ্ছে যুক্ত ত যুক্ত আ যুক্ত হর্ষই। তাই, যা ইচ্ছে তাই। এবার আসল ব্যাপারটা হলো এখানে যে এই কথাটা সংকুচিত হয়ে যাবে বা এই বড় শব্দটা ছোট হয়ে যাবে। এই যে পাশাপাশি যে নানান ধ্বনি আছে দেখছো, যার সঙ্গে ইচ্ছের সঙ্গে তাই একেবারে যুক্ত করে দাও, কি হয়ে যাচ্ছে? যাচ্ছে তাই। হুম, মাঝখানের যে এই হর্ষইটা, এই হর্ষইটা লোপ পাচ্ছে এবং এর সঙ্গে মিলে যাচ্ছে, অর্থাৎ এই যায়ের সঙ্গে এই জয় ছয় একার এই এই শেষের আ এবং এ এর সঙ্গে মিলে গিয়ে একটা সংক্ষিপ্ত রূপ নিচ্ছে। যে কাটা কাটা ছিল, দেখো একটা তিনটে শব্দ বা বলা যায় সব বর্ণ সমষ্টি বা ধ্বনি সমষ্টি। হুম, কারণ যদি এক একটা শব্দের যদি সেটা যদি অর্থপূর্ণ না হয় সেটাকে শব্দ বলা চলে না, সেটা বর্ণ সমষ্টি বলা চলে, তাই না? এবং যেহেতু এখানে ধ্বনি পড়ছি আমরা, তাই ধ্বনি সমষ্টি বলা যেতে পারে। হুম, তো যাই হোক, এখানে কি হচ্ছে, এই যা ইচ্ছে তাই এই ধ্বনি সমষ্টিগুলো মিলে একটা সংক্ষিপ্ত রূপ নিয়েছে, যাচ্ছে তাই। হুম, তেমনি খা গিয়ে যা, এটা একটা অনেকগুলো ধ্বনি নিয়ে বা ধ্বনি সমষ্টি নিয়ে একটা কথা বলা হয়েছে এবং সেক্ষেত্রেও দেখা যায় যে কিছু ধ্বনিগুলো লুপ্ত হয় এবং অন্যান্য ধ্বনিগুলোর সঙ্গে মিলে একটা ছোটখাটো রূপ নেয় বা একটা সংক্ষিপ্ত রূপ ফুটে ওঠে। দেখো কি হচ্ছে, খা গিয়ে যা কি হবে, খাগে যা। অনেকে গ্রামের দিকে বলে থাকে বয়স্করা, যে আমরা যেমন সাধারণত বলি যে ঠিক আছে খা গিয়ে যা, খাবি যা, এরকম। তো সেটা অনেকে বলে থাকে খাগে যা, মানে সংক্ষেপ, এতটাই সংক্ষেপ করে দেয়। তো বলে দেয় যে খাগে যা। তো এক্ষেত্রেও যে একটা ধ্বনির পরিবর্তন ঘটছে বিশাল আকার, তাই না? সংক্ষেপ হয়ে যাচ্ছে। তো এই রকম ধ্বনি পরিবর্তনকে বলা হবে সংকোচন। বুঝতে পেরেছো? আচ্ছা, তা এবার আসি বিপর্যয়। হুম, এটাও ধ্বনি পরিবর্তনের একটা প্রক্রিয়া। তো এই বিপর্যয়কে বিপর্যাসও বলা হয়ে থাকে।
হুম, এবার কেন বলা হয়ে থাকে সেগুলো পরে পরে তোমরা জানতে পারবে। তো বিপর্যয় কি, কাকে বলে, বা এই ধ্বনি পরিবর্তনগুলো কিরকম ভাবে হয় এটা জানবো। তো বিপর্যয় কাকে বলে? না, শব্দের মধ্যে থাকা দুটি কাছাকাছি বা সংযুক্ত ধ্বনি যদি পরস্পরের মধ্যে স্থান পরিবর্তন করে তখন তাকে বিপর্যয় বলে। অর্থাৎ একটা শব্দ যেটা আমরা উচ্চারণ করছি সেই শব্দের মধ্যে থাকা দুটো কাছাকাছি বা সংযুক্ত ধ্বনি, কোনো সংযুক্ত ধ্বনি যদি থাকে এবং যে দুটো ধ্বনি থাকে সেটা পরস্পরের মধ্যে যদি স্থান বদলায় বা স্থান পরিবর্তন করে, সুতরাং আহ বলা যায় যে যে ধ্বনিগুলো থাকছে সেই ধ্বনিগুলোই থাকবে পরিবর্তনের পরে, কিন্তু তার স্থানগুলো শুধু পরিবর্তন হবে। হুম, তো সেগুলোকে বলা হবে বিপর্যয়, বা এইরকম ধরনের ধ্বনি পরিবর্তনকে বলা হবে বিপর্যয়। তো কিরকম দেখো, উদাহরণ দেখো তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। যেমন দেখো বাক্স, এটাকে ভাঙলে কি হবে? ব যুক্ত আ যুক্ত ক যুক্ত দন্তেস যুক্ত ও, বাক্স। তো সেটাকে যখন রূপান্তর করা হচ্ছে বা পরিবর্তন করা হচ্ছে ধ্বনিগুলোকে, কি রকম আসছে? না বাস্ক। তো এখানে যেমন ক যুক্ত দন্তাস্ব ছিল, তেমনি এখানে কি হচ্ছে? সেই দন্তেস্ব ক, দেখো এখানে ক দন্তেস্ব, এখানেও ক দন্তেস্ব আছে, কিন্তু অদল বদল হয়েছে, তাদের স্থানগুলো পরিবর্তন করেছে, তাই তো? বাক্স ছিল বাস্ক হয়েছে। সুতরাং এই ধরনের ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়াকে বলা হবে বিপর্যয়, বা এই ধরনের যে ধ্বনি পরিবর্তনগুলি হবে সেগুলোকে বিপর্যয় বলা হবে। তেমনি রিকশা, রিকশা শব্দটা যখন আমরা উচ্চারণ করি তখন রিকশা, এই শব্দটাকে যখন ভাঙাবো কি হবে? র যুক্ত হর্ষই যুক্ত ক যুক্ত তালব্য শ যুক্ত আ, রিকশা। তো এই শব্দটা অনেক সময় ধ্বনি পরিবর্তন হয়ে হয়ে যায় রিস্কা। তো দেখো এখানে ক তালব্য শ দুটো ব্যঞ্জন ধ্বনিই আছে, আবার ধ্বনি পরিবর্তন যখন হচ্ছে তখন সেই ক তালব্য শ-ও রয়েছে, কিন্তু তার স্থান পরিবর্তন হয়েছে। হুম, এটা ক আগে ছিল তালব্য শ পরে ছিল, আর এটা তালব্য শ আগে থাকছে ক পরে থাকছে। একই রকম ব্যঞ্জনধ্বনি থাকছে, শুধুমাত্র তাদের স্থানটা বদলে যাচ্ছে। হুম, তো এইরকম ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়াকে তাহলে কি বলা হবে? না বিপর্যয় বা বিপর্যাস। মনে থাকবে? তারপর তো এই বিপর্যয় যদি বাক্যের মধ্যে দূরত্ব বা দূরস্থ বলা যায়, দূরস্থ ধ্বনির মধ্যে যদি ঘটে, হ্যাঁ, তখন সেই দূরস্থ ধ্বনির মধ্যেও যদি স্থান বিনিময় হয় তখন আবার অন্য এক ধরনের ধ্বনি পরিবর্তন প্রক্রিয়া হয়ে যাবে। হুম, এটা যেমন বিপর্যয় হয়েছে, সেটাকে স্পুনারিজম বলা হয়ে থাকে। তো কিরকম আরেকবার বলি যে এটা যেরকম দুটো সংযুক্ত ধ্বনি বা দুটো কাছাকাছি ধ্বনি একে অপরের মধ্যে স্থান পরিবর্তন করছে, এটাকে যেমন বিপর্যাস বলা হচ্ছে, তেমনি এই বিপর্যয়ে যদি আবার বাক্যের মধ্যে দূরস্থ কোনো ধ্বনির মধ্যে ঘটে থাকে, হুম, বা বলা যায় সেই দূরস্থ ধ্বনির মধ্যে যদি স্থান বিনিময় করে, তখন সেই ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়াকে বলা হবে স্পুনারিজম। আর এই স্পুনারিজম নামকরণটা হয়েছে ডক্টর স্পুনারের নাম অনুসারে। ঠিক আছে, ভাষাবিদ স্পুনার, যার নাম অনুসারে এই এই ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়াকে এই নামকরণ করা হয়েছে। মনে রেখো। তো যেমন দেখো, উদাহরণ দেখো, এক কাপ চা। হ্যাঁ, তো এখানে পরিবর্তন হয়ে কি হচ্ছে? এক চাপ কা। অনেক সময় আমরা ভুলবশত বলে ফেলি, তাই না? যে এমনি ইচ্ছে করে না হলেও মুখ ফসকে হয়ে যায়, তাই না? সেই রকম ভাবে যে রকম ধ্বনি পরিবর্তন হয় সেগুলোকে স্পোনারিজম বলা হয়। হুম, তো বিপর্যয়ও সেরকম ভাবেই ঘটে থাকে। তো দেখো এখানে দূরস্থ ধ্বনিগুলোর মধ্যে কিভাবে বিনিময় ঘটছে স্থানের, দেখো এক কাপ চা। হুম, তো কি হচ্ছে? সেটা পরিবর্তন হচ্ছে এক চাপ পা। এখানে এটা যেরকম পাশাপাশি ছিল,
কাছাকাছি সংযুক্ত ধ্বনির মধ্যে স্থান পরিবর্তন হচ্ছে, কিন্তু এখানে দেখো সংযুক্ত ধ্বনির মধ্যে হচ্ছে না, কি হচ্ছে না, দূরস্থ ধ্বনির মধ্যে হচ্ছে। 1 কাপ চা, একের পরে চাপ আসছে, হ্যাঁ, এই যে চ যুক্ত আ, এই চটা এখানে চলে আসছে, একের পরে চাপ হয়ে যাচ্ছে, সুতরাং এগুলো তো দূরস্থ ধ্বনি, দূরবর্তী ধ্বনি, তাই না? পাশাপাশি নয়, একটু দূরে দূরে অবস্থান করছে। তো যেহেতু এই এই ধ্বনিগুলো দূরবর্তী এবং সেই দূরস্থ ধ্বনির মধ্যেই স্থান বিনিময় হচ্ছে বা স্থান পরিবর্তন করছে, তাই এই ধরনের ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়াকে বলা হবে স্পুনারিজম। তেমনি গলে জল হয়ে গেছে, এই এই ভাষাটা বা এই শব্দটা, এটারও স্পুনারিজম হয়ে থাকে কখনো কখনো, তাই তো? তো সেক্ষেত্রেও দেখো জলে গল হয়ে গেছে, হয়ে থাকে। তো এখানেও দেখো এটা দূরবর্তী দূরবর্তী ধ্বনিগুলোর মধ্যে স্থান পরিবর্তন হচ্ছে, গোলে জল, সেখানে জ্বলে গল। তো কি হচ্ছে, এই যে দ্বিতীয় যে ধ্বনি সমষ্টিটা রয়েছে তার মধ্যে থেকে ধ্বনি নিয়ে প্রথম ধ্বনি সমষ্টির ধ্বনিতে যুক্ত করা হচ্ছে। হুম? তো সেই রকম এরকম দূরবর্তী ধ্বনির মধ্যে স্থান বিনিময় যখন হবে বা দূরস্থ ধ্বনির মধ্যে যখন স্থানের পরিবর্তন হবে, সেই ধরনের ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়াকে বলা হবে স্পুনারিজম। ঠিক আছে, মনে থাকবে তো? তো এই গেল ধ্বনি পরিবর্তনের সমস্ত রকম প্রক্রিয়া। হুম? তো তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ ধ্বনি পরিবর্তন অধ্যায়টি এখানে শেষ। অর্থাৎ যে সমস্ত ধ্বনি পরিবর্তনের প্রক্রিয়াগুলো ছিল সেগুলো সবটা আমরা আলোচনা করলাম, এবং আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো, এবং যদিও বা কোথাও অসুবিধে থেকে থাকে আমাকে অবশ্যই জানিও, আমি আবার তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। কেমন? তো আজকে এখানেই আমি আমার ক্লাস শেষ করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে এই অধ্যায়ের বেশ কিছু প্রশ্ন নিয়ে। ঠিক আছে, তো তোমরাও প্রস্তুত থেকো পরের ক্লাসে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। কেমন? তো ভালো থেকো সবাই, ধন্যবাদ।